প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাত ব্যথা, করণীয়, প্রতিকার এবং চিকিৎসা। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসককে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার সৈয়দ মোজাফফর আহমেদ, বাত ব্যথা ও জয়েন্ট রোগ বিশেষজ্ঞ, অধ্যাপক, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা আমাদেরকে বাত ব্যথা সম্পর্কিত যে কোনো প্রশ্ন সরাসরি লাইভে করতে পারছেন। যেই নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, কেমন আছেন? ভালো আছি স্যার, বাত ব্যথা বিষয়ে কথা বলবো। মোটামুটি আমরা অনেকেই বাত ব্যথা শব্দটার সাথে পরিচিত এবং কেউ না কেউ জীবনের কোনো না কোনো সময় আসলে বাত ব্যথা বা যে কোনো ধরনের ব্যথা, বিশেষ করে জয়েন্টের ব্যথায় আক্রান্ত হন এবং আপনাদের কাছে তারা চিকিৎসার জন্য আসেন। তো আমরা অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জানতে চাইছি যে বাত ব্যথা বলতে আসলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বোঝানো হয়? ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন। এইসব ব্যাপার নিয়ে অনেকে আমাদের ভিতরে একটা ধোঁয়াশা কাজ করে। তো আমি আমার দর্শক শ্রোতারা দেশ থেকে বিদেশে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে দেখার জন্য। আসলে বাত ব্যথা বলতে আমরা যেটা বুঝি, বাংলায় যে বলতে হবে সে হচ্ছে জয়েন্টে, মাসলে, লিগামেন্টে এইসব জায়গায় যখন ব্যথা তৈরি হয় সেগুলোকে আমরা একটা বাত ব্যথা বলে থাকি। ধরেন হাতে পায়ের জয়েন্ট ব্যথা হচ্ছে, নি জয়েন্টে ব্যথা হচ্ছে, বা ঘাড়ে ব্যথা হচ্ছে, বা পিঠে ব্যথা হচ্ছে, এই ব্যথাগুলো হচ্ছে, এগুলোকে আমরা বাত ব্যথা বলে থাকি। কিন্তু এটার যদি সায়েন্টিফিক ব্যাখ্যা আমরা বলি, কিন্তু সেখানে হচ্ছে যদি এটা ফুলে গেছে কি ফুলে যায়নি, শুধু ব্যথা হচ্ছে নাকি তার সাথে ফুলে গেছে, লাল হয়ে গেছে, বা তার নড়াচড়ার কষ্ট হচ্ছে, এগুলো একটা ডিফারেন্সিয়েশন পয়েন্ট থাকে। তাহলে আমরা বুঝি কি যে জয়েন্টে, মাসলে, মাংসে অথবা অস্থিসন্ধিতে ব্যথা হলে এগুলো আমরা সচরাচর বাত ব্যথা বলে থাকি। যদি এর পিছনে বহুবিধ কারণ আছে, তো এই জিনিসটাকে আমরা সচরাচর বাত ব্যথা বলে থাকি। স্যার, সাধারণত কোন কোন জয়েন্টে বাত ব্যথা হতে পারে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের এটা একটা বাত ব্যথাগুলো এক ধরনের বিভিন্ন ভাগ আছে। সেটা হচ্ছে প্রদাহজনিত, যেটা আমরা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, যেটা প্রদাহ হয়ে যায়, জয়েন্ট ফুলে যায়, ব্যথা হয় অনেক, জয়েন্ট নড়াচড়ার কষ্ট হয়, মানুষ নড়তে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, এগুলো একদম ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। আর যখন ধরেন ব্যাক পেন হচ্ছে, বা কোমর ব্যথা হচ্ছে, নেক পেন, ঘাড়ে ব্যথা হচ্ছে, শোল্ডার ব্যথা বা স্কন্ধে বা শোল্ডার পেন হচ্ছে, সে ব্যথা হচ্ছে, সেগুলো কিন্তু এক ধরনের কমন ফেনোমেনা বলা হয় এদেরকে। যাতে বয়স্ক কারণে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস হতে পারে, অথবা আঘাত লাগলে হতে পারে, অথবা একটু বয়স হয়েছে তাদের যে ক্ষয়টাই হয়ে, যেগুলো অনেক ক্ষয়টাই হয় বা ডিজেনারেটিভ চেঞ্জ হয়, তার কিন্তু ব্যথা হতে পারে। তাহলে দুই ভাগে বলতে পারি, একটা হচ্ছে প্রদাহজনিত ব্যথা, একটা হচ্ছে অপ্রদাহজনিত ব্যথা, যেটা বয়স পাওয়ার কারণে কাজ কামের সাথে আঘাত লাগলে মেকানিক্যাল পেন আমরা বলে থাকি। এই দুইভাবে আমরা বাত ব্যথাকে আমরা ভাগ করতে পারি অ্যাকচুয়ালি। আচ্ছা, মানে পেশেন্ট আপনাদের কাছে যখন আসে তখন আপনারা হিস্ট্রি নিয়ে পেশেন্টের বয়স বা বিভিন্ন কন্ডিশন বিবেচনা করে তখন আপনারা ধরনটা নির্ধারণ করেন। আমাদের প্রথমে ধরনটা নির্ধারণ করতে হবে, যেটা কি তার কোনো কাজের জন্য হয়েছে, না আঘাতের কারণে হয়েছে, নাকি কোনো প্রদাহজনিত কারণ, বা জয়েন্ট ফুলে গেছে, বা জয়েন্টের ফাংশন নষ্ট হচ্ছে, বা জয়েন্ট উঠতে বসতে পারছে না। তাহলে ধরেন একটা মানুষ অনেকক্ষণ কম্পিউটারে কাজ করে, প্রলং টাইম 6-7 ঘন্টা বসে কাজ করছে, তার তো ব্যাক পেন হতে পারে বা নেক পেন হতে পারে, এগুলো কিন্তু আমরাও বাত ব্যথা বলে থাকি। কিন্তু সেটা হচ্ছে প্রদাহজনিত, অপ্রদাহজনিত, মানে এখানে ইনফরমেশান নাই, শুধু মেকানিক্যাল পেন বা বসে থাকার কারণে মাসল কন্ট্রাক্ট হয়ে যায়, লিগামেন্টের টাইট হয়ে যায়, মাসল টাইট হয়ে যায়, এই কারণে তার পেনটা আরম্ভ হয়ে যায়। তো এই যে অনেকগুলো মেকানিজম এখানে কাজ করে, তাতে আমরা মোটামুটি বুঝি যে একটা প্রদাহ হয়েছে কিনা, জয়েন্ট ফুলে গেছে কিনা। আর জয়েন্ট না ফুললে সেটা একটা আলাদা এন্টিটি আমরা হিসেবে ট্রিট করি, এবং সেটা আমরা সেভাবে ভাগ করে তাকে আমরা অ্যাপ্রোচ করি যে হ্যাঁ, এটা কি প্রদাহজনিত ব্যথা নাকি অপ্রদাহজনিত ব্যথা, বা মেকানিক্যাল পেন, বসে থাকার কারণে হয়েছে, নেক বেন্ডিং করে অনেকে কম্পিউটার করছি, অনেকে মোবাইল দেখছি, কম্পিউটার কাজ করছি, তাদের নেক পেন হচ্ছে, এগুলো সব মেকানিক্যাল পেন বলে থেকে আমরা, যেটা মাসেলের জন্য হয়, মাসল বা লিগামেন্ট টাইট হয়ে যায়, কন্ট্রাক্টর হয়ে যায়, এবং বোনসের যে কার্ভেচার সেটাও চেঞ্জ হয়ে যায়, এগুলোকে আমরা মেকানিক্যাল বলে থাকি। এটা তবে আমরা প্রধান বাত ব্যথায় বলতে পারি। কেউ যদি প্রদাহজনিত বাত ব্যথায় কেউ যদি আক্রান্ত হন, সেক্ষেত্রে মানে এর পিছনে আসলে ঝুঁকিপূর্ণ কারণগুলো কি কি থাকে বলে আপনি মনে করেন? প্রদাহ যদি বলি, প্রদাহ হচ্ছে বাত ব্যথা, যেটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, ডেফিনেটলি কোনো কারণ নাই। তবে যদি
যদি কিছু কিছু ক্ষেত্রে যে ইনফেকশন হয়, যেমন ইনফেক্টিভ আর্থারাইটিস বা ইনফেকশন হলে হতে পারে, কিছু যেমন টিবি হলে হতে পারে, অ্যাকুট ইনফেকশন সেপ্টিক আর্থারাইটিস হতে পারে, এটা আমাদের ব্যাকটেরিয়াল কজ। আবার যেটা আমাদের অনেকেরই হাত পা ফুলে যায়, আর্থারাইটিস হয়ে যায়, রিমোটার আর্থারাইটিস, অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিস, বাচ্চাদের জুভেনাইল আর্থারাইটিস, এগুলো কোনো কারণ নাই, এগুলো অটোইমিউন ডিজিজ বলা হয়। দেখে শরীরে একটা কিছু কিছু আমাদের প্রতিরোধ ক্ষমতা আছে, সেই সেলগুলোতে ডিসফাংশন হয়ে গেলে তখন এই বাত ব্যথা তৈরি হয়, এই জন্য বলা হয় অটোইমিউন ডিজিজ। তবে ইনফেকশন হলে, যেমন জয়েন্ট ইনফেকশন হলে সেপ্টিক আর্থারাইটিস বলা হয়, সে ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। আবার টিবির কারণে আমরা বিভিন্ন জয়েন্টে বা স্পাইনে বা হাঁটুতে বা এরকম স্পাইনে অনেক সময় টিবির কারণে হতে পারে। এই ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশান বা এরকম অনেক সময় আঘাত লাগলে হতে পারে। অনেক সময় গাউট, আপনি জানেন যে গাউট বা ইউরিক অ্যাসিড জমা হয়ে অনেক সময় একটা বাতের তৈরি করে, জয়েন্ট ফুলে যায়, জয়েন্টের অনেক লাল হয়ে যায়, প্রচণ্ড ব্যথা হয়, এগুলো কিন্তু এক ধরনের বাত ব্যথা। তো অনেকগুলো কারণে আমরা বাত ব্যথা তৈরি হয়। তবে মোটামুটি আমরা বুঝতে পারি যে এটা কি অটোইমিউন ডিজিজ, না কোনো ইনফেকশন হয়েছে, না কোনো আঘাতের কারণে হয়েছে, নাকি কোনো গাউট বা ইউরিক অ্যাসিড জমা হয়েছে, এই যে বিভিন্ন কারণ, এগুলো কিন্তু অ্যানালাইসিস করে, সিমটম অ্যানালাইসিস করে এগুলো আমরাকে একটা ডেফিনিট পর্যায়ে আমরা বলতে পারি যে এটা কারণটা কি। সাধারণত কোন কোন বয়সের মানুষ বেশি আক্রান্ত হয়, যে ছোটরা নাকি একটু যারা অ্যাডাল্ট এইজে আছেন বা একটু বয়স্ক যারা, তারা বেশি আক্রান্ত? হ্যাঁ, বাত ব্যথার কিন্তু যেহেতু আমরা বলেছি যে বাত ব্যথা ছোট বাচ্চাদের আপনি অনেক সময় শুনেছেন যে তাদের অনেকেই কমপ্লেন করে যে বাচ্চা হাতে পায়ে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়। এটা কিন্তু এক ধরনের গ্রোয়িং পেন বা আমরা বলতে গ্রোয়িং পেন হয়, বাচ্চাদের বাড়ে, তখন মাসেলে কিছু মেটাবলিজম ডিস্টার্ব হয়, এই কারণে গ্রোয়িং পেন ব্যথা হতে পারে বা মাসল। কিন্তু যদি জয়েন্ট ফুলে যায়, গিরা ফুলে যায়, হাতের পায়ের গিরা ফুলে গেছে, পায়ের গিরা ফুলে গেছে, প্রচণ্ড বাচ্চার কষ্ট হচ্ছে, বাচ্চা জ্বর আসছে, বাচ্চা নড়চড় করতে পারে না, সেটা কিন্তু ইনফ্লামেটরি আর্থারাইটিস, যাকে বলে আমরা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থারাইটিস, বাচ্চা হতে পারে। আবার ধরেন বাচ্চার ভিটামিন ডি এর অভাব হলে সেখানে কিন্তু পেন হয়, বা ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়, অস্টিওমালাসিয়া হয়, তাতে বোনস ডিফর্মিটি হয়ে যায়, এটার কারণে পেন আরম্ভ হতে পারে। সুতরাং এটা চিলড্রেন হয়। আর অ্যাডাল্ট এজে ধরেন আমরা যারা কাজ করছি, ঋতুতে অনেকক্ষণ বসে কাজ করি, হার্ড ওয়ার্কিং করি, ওয়েট লিফটিং করছি, অনেকক্ষণ বসে কাজ করি, কম্পিউটারে কাজ করছি, নেক বেন্ডিং করে কাজ করছি, এতে কিন্তু নেকে ব্যাকে ব্যথা হতে পারে। এগুলোকে আমি বলেছি, এগুলো মেকানিক্যাল পেন বলি। আবার বয়সটা অনেকে যারা 50 বছর বয়স বা তার ঊর্ধ্ব বয়স, তাদের কিন্তু যেটা হচ্ছে ডিজেনারেটিভ আর্থারাইটিস, ডিজেনারেটিভ ব্যাক পেন, যেমন তাদের কিছু ক্ষয় হয়, আমাদের তো প্রতিনিয়তই ক্ষয় হচ্ছে, আবার রিপেয়ার হচ্ছে, ক্ষয় হচ্ছে, রিপেয়ার হচ্ছে, এটা ওয়ারেন্টি আর বয়স বাড়ছে তত তো ক্ষয়ের পরিমাণটা বাড়ছে। সেই কারণে যখন কোনো চেঞ্জ এসে যায় হাড়ে বা মাসলে, তখন কিন্তু একটা ডিজেনারেটিভ আমরা বলে থাকি কন্ডিশনটাকে, সেই ডিজেনারেটিভ ব্যাক পেন, ডিজেনারেটিভ নেক পেন। আবার মেয়েদের আপনি দেখেছেন 50 বছরের বেশি যাদের মেনোপজ হয়ে গেছে, ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, তাদের কিন্তু এসব পেন হচ্ছে। এবং তাদের ক্ষেত্রে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে সাইলেন্ট যেটা হয়ে থাকে অস্টিওপোরোসিস, খেয়াল করেন অনেকে, তাদের হাড়টা নরম হতে হতে একবার হাড়টা ভেঙে যায়, যখন হাড়টা ভাঙে তখন প্রচণ্ড ব্যথা আরম্ভ হয়ে যায়। এই যে অস্টিওপোরোসিস, এটা কিন্তু অনেক সংখ্যা দিনে দিনে আমাদের সমাজে বাড়ছে, যেহেতু আমরা ব্যাপারটা কেয়ার নিচ্ছি না, বা আমরা ব্যাপারটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না যে 50 বছর পরে, 55 বছর, 60 বছর একটা মহিলার কী কেয়ার নিতে হবে, কী তার ফুড প্যাটার্ন করতে হবে, কী ধরনের কাজ উনি করবেন, এগুলো কিন্তু আমরা যেহেতু আমরা বলছি না বা তাদেরকে জানাচ্ছি না, বা তারা সচেতনতা করছি না, তাদের হেলথ ফ্যাসিলিটি তারা পাচ্ছে না, তাই কিন্তু সাইলেন্টলি এই অস্টিওপোরোসিস রোগে ভুগছে। এবং দেখা যাচ্ছে যে রোগীটা হয়তো ভেঙে যাওয়ার আগ পর্যন্ত জানছেই না যে তার অস্টিওপোরোসিস আছে, পরবর্তীতে একটা সামান্য আঘাত থেকেও দেখা যাচ্ছে হাড়ের ফ্র্যাকচার নিয়ে মারাত্মক ক্যাটাস্ট্রফি, অনেক পেন, অনেক কষ্ট, এবং তার চিকিৎসা অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায়। আলটিমেটলি কিন্তু পেশেন্ট একটা ডিসেবল একটা লাইফ চলে যেতে পারে। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন রকম কন্ডিশনগুলোকে আমরা রিমোটোলজিক্যাল ডিজিজ বলে থাকি। তবে কারণ ভেদে চিকিৎসা আলাদা এবং তার ডায়াগনোসিস প্রসেসটা আলাদা হয়ে যায়। আমরা চিকিৎসা এবং ডায়াগনোসিস প্রসেস নিয়ে অবশ্যই জানবো। তার আগে আমি একটু জানতে চাই যে আমরা রিমেটিক ফিভার বা বাত জ্বর নামে একটি রোগের সাথে পরিচিত, যেটা আমরা জানি যে একটু অল্প বয়সী যারা 20 বছরের নিচে বা একটু তরুণ বয়সী তাদের মধ্যে বেশি হয়। তো বাত জ্বর এবং বাত ব্যথা এই দুটো রোগ কি আসলে একই? না না, আপনি কি ভালো প্রশ্ন করেছেন। এই ব্যাপারটা নিয়ে আমাদের জনগণের বা জনমনে বা অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, আসলে বাত রোগ যেটা বলে রিউমেটিক ফিভার, সেটা কিন্তু একটা ব্যাকটেরিয়া দেওয়া হয়, সেটা 5 থেকে 15 বছরের মধ্যে বেশি হয়ে যায়। এই বাচ্চাদের 5 বছর অথবা 15 বছর এর ভিতরে কিন্তু এটা হয়, তাতে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় জয়েন্টে। সেই কারণে সেই স্ট্রেপ্টোককাস ব্যাকটেরিয়ার কারণে ধরুন গলা ব্যথা হলো,
টনসিলাইটিস হলো, ফ্যানজাইটিস হলো, অথবা কোনো স্কিন ইনফেকশন হলো, সেখানে যদি ওই ব্যাকটেরিয়া দ্বারা হয়, সেটা তখন এটা হার্টের সমস্যা করে দেয়, ক্রস রিয়াকশন হয় হার্ট মাসেলের সাথে, তখন তার এই রিউমেটিক ফিভার বা হার্টের সমস্যা শুরু হয়ে যায়, তার ফিভার হয়, জয়েন্ট পেন হয়, সেই সাথে তার হার্টের সমস্যা হয়ে যায়। এটা একটা ব্যাকটেরিয়ার কারণে হয়, কিন্তু এটা রিউমেটিক ফিভার বলে থাকি আমরা, 5 থেকে 15 বছরের মধ্যে এটা হয়। আর রিউমেটিক ডিজিজ, হ্যাঁ, যেটা সব বয়সে হতে পারে, কিন্তু আমি বলেছি যে এটা কোনো ডিফিনিটিভ কারণ নাই। বিভিন্ন কারণে, যেমন আঘাতের কারণ হতে পারে, এবং অ্যাডাল্ট এজে বেশি হয় এটা, বা 50 বছর, 60 বছর, 70 বছর বয়স এদেরকে বেশি হচ্ছে, অ্যাডাল্ট এজে এই কন্ডিশন বেশি হচ্ছে। কিন্তু বাচ্চার যেটা রিউমেটিক ফিভার, কিন্তু স্পেসিফিক একটা ব্যাকটেরিয়া দ্বারা হবে এবং বাচ্চাদের হবে 5 থেকে 15 বছরের মধ্যে। আমরা এই দুটো রোগের মধ্যে আসলে কোনো ধরনের সম্পৃক্ততা নেই, না, এবং সম্পূর্ণ আলাদা চিকিৎসা ব্যবস্থা, সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা, সম্পূর্ণ ডায়াগনোসিস আলাদা, চিকিৎসা ব্যবস্থা আলাদা, এবং এর প্রগনোসিসও আলাদা। সুতরাং বাত রোগ হচ্ছে ব্যথা, যে কোনো কারণে ব্যথা হোক, অ্যাডাল্টে হোক, টিনেজে হোক, অ্যাডাল্টে হোক, বয়স হোক, সাথে ব্যথা হলে বাত রোগ। কিন্তু যখন বাচ্চাদের হবে ইনফেকশান, জয়েন্ট ফুলে যাবে, হার্টের সমস্যা হবে, জ্বর হবে, তখন সেটা কিন্তু আমরা রিউমেটিক ফিভার বলতে পারি আর কি। যবে এখানে ক্রাইটেরিয়া আছে, সাইন্টিফিক কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করলে আমরা বলবো যে হ্যাঁ, কোনো পরীক্ষা নিরীক্ষা করে আমরা নিশ্চিত হতে হবে বলার আগে। আচ্ছা স্যার, আপনি বাতের কথা বলছিলেন যে আপনারা কিছু ডায়াগনোসিসের জন্য কিছু ইনভেস্টিগেশন করে থাকেন, যে ডেফিনেট কিছু ইনভেস্টিগেশন, সেই সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যাঁ, আমরা যদি ধরেন একটা বাত রোগ হলো, একটা ইয়াং ধরেন 50 বছর বয়স, 40 বছর বয়স, তার ব্যাক পেন নিয়ে আসছে, বা হাঁটু ব্যথা নিয়ে আসছে, বা নেক পেন নিয়ে আসছে। অনেকে এখন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা কিন্তু কমন প্রবলেম বাংলাদেশে। এই প্রবলেম আস্তে বাড়ছে, কারণ মানুষ যত ব্যস্ত হচ্ছে, যত বেশি কাজ করছে, হ্যাঁ, তত কিন্তু তাদের ক্ষয় বেশি হচ্ছে। কিন্তু রিপেয়ার যদি ঠিকমতো না হয়, তখন কিন্তু এই সমস্যাটা হয়ে যাচ্ছে। তখন এক্ষেত্রে আমরা প্রথমে রুগীর হিস্ট্রি নেব, রুগীর বয়স, কোন অঞ্চল থেকে এসেছে, কী কাজ করে, টোটাল হিস্ট্রি নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা হিস্ট্রি জানবো, যে বা কিছু টেস্ট করবো, ক্লিনিক্যালি কিছু টেস্ট করবো, ফিজিক্যাল টেস্ট করবো। টেস্ট করে যদি আমরা বুঝি যে হ্যাঁ, এটা মেকানিক্যাল ব্যাক পেন অথবা ডিজেনারেটিভ ব্যাক পেন বা ডিজেনারেটিভ ডিজিজ, সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু সামান্য পরীক্ষা নিরীক্ষা করলে, আসলে ডাক্তারদের উচিত সিমটম অ্যানালাইসিস করে রোগটা নির্ণয় করা। তার সাথে লাগলে কিন্তু আমাদের ল্যাবরেটরি করতে হবে সবসময়। হ্যাঁ, সবসময় লাগবে ইনভেস্টিগেশন, নট নেসেসারি। সবসময় যে এমআরআই লাগবে, এক্সরে লাগবে, ব্লাড টেস্ট করতে, নট নেসেসারি। আমরা একজন ভালো ডাক্তার সিমটম দেখে অনেক সময় আমরা বুঝতে পারি, বুঝতে পারি, আমরা অ্যানালাইসিস করে, সিমটম অ্যানালাইসিস করে, পরীক্ষা নিরীক্ষা করে, সম্ভব, অসম্ভব হিস্ট্রি নিয়ে 50% রোগ নির্ণয় করা যায়। তারপরে যদি কোনো ডাইলেমা থাকে, কোনো সন্দেহ থাকে, সেক্ষেত্রে আমরা কিছু ধরেন একটা এক্সরে, ব্লাড টেস্ট করি, এক্সরে করি। ইভেন খুব গুরুত্বপূর্ণ, অনেক পেন, অনেক ব্যথা, বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এমআরআই, সিটি স্ক্যান, এই সমস্ত আমরা হেল্প নিয়ে থাকি। কিন্তু একটা জিনিস বলে রাখি, ইনভেস্টিগেশন কিন্তু লিমিটেড, অল্প হতে হবে। অল্প হতে এই কারণে যে একজন অভিজ্ঞ ডাক্তার উনি রুগীকে হিস্ট্রি নিলে, এক্সামিনেশন করলে, গায়ে হাত দিয়ে পরীক্ষা করলে অনেক তথ্য পাবে, এবং তাতে রোগীর অর্ধেকের বেশি রোগ নির্ণয় করা সম্ভব শুধু হিস্ট্রি নিয়ে। সুতরাং ল্যাবরেটরি হেল্প আমরা নেব যদি লাগে আর কি, যেমন যত কমে পারা যায় আর কি, তাতে মানুষের অন্তত আর্থিক একটু কিছু মানে ধরেন আর্থিক যে ক্ষতি, অপচয় হয়, বা আর্থিক যে আমাদের লস হয়, সেই কিছুতে হয়তো আমরা প্রতিরোধ করতে পারবো। সবসময় বেশি বেশি পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই, পরীক্ষা কমই করতে হবে, বরঞ্চ আমাকে জানতে হবে রুগীর সিমটম কী, রুগী পরীক্ষা করে দেখতে হবে, ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে, হিস্ট্রি প্রপারলি নিতে হবে, তাহলে কিন্তু অর্ধেকের বেশি নির্ণয় করা সম্ভব একজন ভালো ডাক্তার পক্ষে। আমাদের দেশে দেখা যায় যে আমাদের মায়েরা, মানে আমাদের যারা মহিলারা আছেন, তারা অনেক সময়ই তারা বলেন যে তাদের কোমরে ব্যথা হচ্ছে বা ঘাড়ে ব্যথা হচ্ছে, বিশেষ করে যারা একটু ঘর গৃহস্থালির কাজগুলো নিয়মিত করে থাকেন, তারা কিন্তু এই কমপ্লেইনটা করে থাকেন। তো সেটা কি স্যার বাত ব্যথা? হ্যাঁ, এটা একদম ওই বাত ব্যথারই বলতে হবে, কারণ মাসল, যেহেতু মাসল, সফট টিস্যু, মাসল, লিগামেন্টস, বোনস, হাড় সবই তো ইনভলভ হচ্ছে। এটা এক ধরনের রিমাটিজম, রিজিওনাল, নিয়ে কিন্তু তারা দেখা যায় ক্রনিক ভাবে বছরের পর বছর সাফার করছে। হ্যাঁ, যদি আমরা এই ধরনের ব্যাক পেন বা নেক পেন যদি চিকিৎসা না করেন, প্রথম থেকে যদি আপনি চিকিৎসা না করেন, আলটিমেটলি একটা খারাপের দিকে চলে যাবে, ওনার ফাংশনাল কার্যক্ষমতা কমে যাবে। উনি ব্যাক পেনের রোগী কাজ করতে পারে না, সামনে ঝুঁকতে পারবে না, ওজন তুলতে পারবে না, অনেকক্ষণ বসে থাকতে পারে না। তাহলে এটা একটা সমস্যা, এটা বড় ধরনের সমস্যা। ব্যাক পেনে ইউরোপে এবং আমেরিকাতে লক্ষ লক্ষ বিলিয়ন শুধু ব্যাক পেন চিকিৎসায় ব্যয় হয়। গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ বিলিয়ন শুধু ব্যাক পেন চিকিৎসায় ব্যয় হয়। ব্যাক পেন এত একটা ডিজার্ভিং ডিজিজ, এবং ব্যাক পেন কমন। যারা কাজ করছেন, যারা অফিসে কাজ করছেন, ইন্ডাস্ট্রি কাজ করছেন, হার্ড ওয়ার্কার, ওয়েট লিফটিং করছেন, মাথায় ওজন বহন করছেন, লেবার আর্টস,
প্রত্যেকেরই, এবং হাউস ওয়াইফ আমাদের মা বোনরা যারা কাজ করছেন, বসে বসে কাজ করেন, পেনাতে বসেন, তার তো ব্যাকে প্রেশার পড়ে, কার্ভেচারটা হাড়ের যে কার্ভেচার নষ্ট হয়ে যায়, মাসল কন্ট্রাক্ট হয়ে যায়, টাইট হয়ে যায়, লিগামেন্ট টাইট হয়ে যায়, এই কারণে কিন্তু ব্যাক পেন আরম্ভ হয়ে যাবে, নেক পেন আরম্ভ হতে পারে। তো এর চিকিৎসা কিন্তু যদি না করেন ঠিকমতো প্রথম পর্যায়ে, তাহলে কিন্তু এটা একটা লং টার্ম একটা পেন তৈরি করে, বলতে ক্রনিক পেন হয়ে যায়। ক্রনিক পেইন যাদের থাকে তারা দেখা যায় যে খুব বেশি পেইন কিলারে অভ্যস্ত থাকেন, যে ব্যথা হচ্ছে তারা হয়তো সাথে সাথে একটা পেইন কিলার খেয়ে নিচ্ছেন। তো চিকিৎসকের পরামর্শ ছাড়া যদি পেইন কিলার গ্রহণ করেন এবং সেটা একটা দীর্ঘ সময় ধরে, সেটা আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে? এটা খুবই একটা খুব যৌক্তিক প্রশ্ন করেছেন। হ্যাঁ, এইভাবে ওষুধ খেলে কিন্তু পেইন কিলার তো জানেন যে জুডিশিয়াস, বা যদি এটা আপনি এই যদি বিচার বিশ্লেষণ করে যদি ইউজ না হয়, আপনি লং টার্ম খাচ্ছেন পেইন কিলার, যেমন ডাইক্লোফেন, ভল্টারেন, ন্যাপ্রোক্সেন, তাহলে তার কিডনি ইঞ্জুরি হতে পারে, তার পায়ে নামতে পারে, মেনলি কিডনি, এবং পেটে গ্যাস্ট্রাইটিস হতে পারে, পেটে গ্যাস্ট্রিক আলসার হতে পারে, স্টোমাকে আলসার হতে পারে। তো এগুলো আসলে খুব একজন ডাক্তারের পরামর্শ খাওয়া উচিত। এবং এই ধরনের ব্যাক পেন যারা প্রথমে হবে, তো উচিত বিলম্ব না করে নিকটস্থ মেডিকেল সেন্টার আছে, থানার হেলথ কমপ্লেক্স আছে, মেডিকেল কলেজ আছে, ইভেন টার্সিয়ারি মেডিকেল কলেজ যেমন ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, এদের বড় বিশ্ববিদ্যালয়, বড় মেডিকেল কলেজগুলোতে ভালো চিকিৎসা আছে। এখন তো চিকিৎসা বাংলাদেশে অনেক প্রসার হয়েছে। সুতরাং এখানে যদি আমরা যাদের খুব অসুবিধা হচ্ছে ব্যাক পেন নিয়ে, নেক পেন নিয়ে, হাঁটুতে ব্যথা নিয়ে, তারা কিন্তু এভাবে ওষুধ না খেয়ে, অনিয়মিত ওষুধ না খেয়ে, বরঞ্চ একজন চিকিৎসকের শরণাপন্ন হলে উনি অন্তত সঠিক গাইডলাইনটা পাবেন, চিকিৎসা পাবেন, তাতে অন্তত ক্ষতি হবে না। কিন্তু যদি ওষুধ খান, ব্যথার ওষুধ খান, কিডনির সমস্যা হতে পারে, পেটে আলসার হতে পারে, এবং আবার ফ্লুইডিটেশন হয়ে যায়, পায়ে নেমে যায়, এবং হার্টের সমস্যা হতে পারে। সুতরাং এগুলো এভাবে না খাওয়া উচিত, একটা ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। আমরা তো জানি যে যে ক্রনিক রোগগুলো থাকে সেগুলোর চিকিৎসাটা সারা জীবন ধরে নিতে হয় এবং পেশেন্টকে সবসময় আসলে একটা নিয়ন্ত্রণে রাখতে হয় রোগটাকে। তো বাত ব্যথার ক্ষেত্রেও কি স্যার, যদি রোগী একবার ওষুধ সেবন করা শুরু করেন, সেক্ষেত্রে কি তাকে লাইফ লং ওষুধ খেয়ে যেতে হবে? না, যদি যে বলছেন যেটা ডিজেনারেটিভ আর্থ্রাইটিস বা যেটা মেকানিক্যাল ব্যাক পেন, এগুলো কিন্তু ভালো হয়ে যাবে প্রথম পর্যায়ে। উইদিন 12 সপ্তাহের মধ্যে আপনি ভালো চিকিৎসা করা দেয়, এটা কিন্তু খুব কম খরচে, এটাকে বলা সেলফ লিমিটিং ডিজিজ, মানে এমনি কিন্তু ভালো হবে। ব্যাক পেন, নেক পেন যদি ওই 12 সপ্তাহের ভিতরে যদি আপনি ভালো একটু চিকিৎসা নেন, পরামর্শ নেন, তাহলে কিন্তু এমনিই ভালো হয়ে যাবে, কিন্তু বেশি কিছু করা লাগবে না, তাতে রোগীটা ওদের দ্রুত সেরে উঠবে। যদি চিকিৎসা না করেন, ডায়াগনোসিস না হয়, চিকিৎসা বিলম্বিত হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ক্রনিক পেন তৈরি হয়। তো ক্রনিক পেনে কিন্তু অনেকগুলো মেকানিজম আছে এখানে, যেমন বোনসে, মাসলে, নার্ভে, লিগামেন্টে অনেক চেঞ্জ হয়ে যায়। তখন এইটা মানে ইরিভার্সিবল কিছু চেঞ্জ সারানো কঠিন হয়, তখন পেনটা থেকে যেতে পারে। কারণ পেন থাকলে মানুষ ডিস্টার্ব তো হবে, কাজে কামে একটা অসুবিধা হবে, যে মানসিকভাবে সমস্যা হয়, অনেক সময় ডিপ্রেশন হয়ে যায়, অনেক পেন তার ডিপ্রেশনে চলে যেতে পারে, লস হয়ে যায়, ফাংশনাল ক্যাপাবিলিটি লস হয়ে যায়, আমার কাজ করতে পারে না, কারণ আমার কোমর ব্যথা কত সহ্য করবো, সারা জীবন আমার কোমর ব্যথা হচ্ছে, আমি ভালো হচ্ছে না, তখন তার ডিপ্রেশনে তৈরি হতে পারে, মানসিক অবসন্নতা তৈরি হতে পারে। ওই জন্য ক্রনিক পেনটাকে 12 সপ্তাহের মধ্যে ভালো করতে পারলে এই রোগী কমপ্লিটলি ভালো হয়ে যাবে। কোনো চিকিৎসা তেমন বেশি লাগবে না, কিছু পরামর্শ, কিছু এক্সারসাইজ, কিছু ওষুধ, ইভেন আপনারা জানেন যে এখন ফিজিওথেরাপি দেশে অনেক উন্নত ফিজিওথেরাপি ব্যবস্থা তৈরি হয়েছে। আমি আপনার কাছে এই পুরো ম্যানেজমেন্ট বিষয়ে আরো বিস্তারিত জানবো একটি ছোট বিরতির পরে। এগুলো করলে আমরা প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানের পর্যায়ে একটি ছোট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমাদের আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি বাত ব্যথা এর চিকিৎসা এবং প্রতিকার বিষয়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার সৈয়দ মোজাফফর আহমেদ, বাত ব্যথা ও জয়েন্ট রোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে পারছেন, যেই নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি,
আছি সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারছেন। স্যার, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, ম্যানেজমেন্ট বিষয়ে কথা বলছিলাম, তো আমি ম্যানেজমেন্টের প্রসঙ্গে যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আনতে চাই, সেটা হচ্ছে যে রোগীরা অনেক ক্ষেত্রে বুঝতে পারে না যে ব্যথা হলে তারা কার কাছে যাবে, মানে কোন বিশেষজ্ঞের কাছে যাবে। এই সিদ্ধান্তটা নিতেই দেখা যায় যে তাদের ডায়াগনস্টিক যেই প্রসিডিওর সেটাতে অনেকটা ডিলে হয়ে যায় এবং ততদিনে ব্যথাটা হয়তো প্রোগ্রেস করে একটা ক্রনিক পেইনে রূপান্তরিত হয়। এই বিষয়টা নিয়ে স্যার আপনি কি বলবেন? ধন্যবাদ, একটা ভালো একটা উল্লেখযোগ্য প্রশ্ন করেছেন। হ্যাঁ, এখানে একটা আমাদের রোগীদের একটা কাজ করে, একটা কোথায় যাবে আসলে, যেহেতু আপনি জানেন যে বিশ্বে এখন পৃথিবীতে সমস্ত সাবজেক্টগুলো ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে, সুপার স্পেশালাইজড সাবজেক্ট, তারপর সুপার স্পেশালাইজড সাবজেক্ট ব্রাঞ্চিং হচ্ছে এবং ব্রাঞ্চ বিশেষজ্ঞ, প্রত্যেক সাবজেক্ট বিশেষজ্ঞ তৈরি হচ্ছে। ঠিক তেমনি মেডিকেল সায়েন্সে কিন্তু ধরেন একসময় ইন্টারনাল মেডিসিন সমস্ত চিকিৎসা করতেন, কিন্তু এখন সব ভাগ হয়েছে, কার্ডিওলজি আলাদা হয়েছে, হেপাটোলজি আলাদা হয়েছে, লাং আলাদা হয়েছে, সবই আলাদা হয়ে গেছে। ঠিক এক্ষেত্রে তাই এই পেনের জন্য আমরা পৃথিবীতে এখন ধরেন দুটো ব্রাঞ্চ পেন নিয়ে কাজ করছে। একটা হচ্ছে মেনলি হচ্ছে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, হচ্ছে রিউমাটোলজি। এই দুটো ডিপার্টমেন্ট কিন্তু পেন নিয়ে কাজ করে, যেহেতু রিউমাটোলজি ডিজিজগুলো বাত ব্যথা নিয়ে আছে, ওখানে আর্থারাইটিস আছে, জয়েন্ট পেন আছে, ব্যাক পেন আছে, নেক পেন আছে। এই সবগুলো মিলে অ্যাকচুয়ালি বেসিক্যালি যে পড়াশোনার যে স্টাইল, বিশেষ করে আমাদের দেশে যে স্টাইলটা, পড়াশোনার স্টাইল, সেক্ষেত্রে আমরা ফিজিক্যাল মেডিসিন, রিহ্যাবিলিটেশন অথবা রিউমাটোলজি, এই দুজনগুলোই হচ্ছে বেস্ট অপশন। এটা রোগীদেরকে এখানে আসতে হবে। অ্যাকচুয়ালি প্রকৃত জিনিসটা যে চিকিৎসা পেতে চান, আপনি এই দুই বিশেষজ্ঞের পরামর্শ নিলে ভালো হবে। এছাড়াও আমাদের যদি খুবই না থাকে, রিউমাটোলজি দেশে কম, ফিজিক্যাল মেডিসিন দেশে অনেক কম, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ দেশে অনেক কম, রিউমাটোলজি কিন্তু কম। এছাড়াও যদি নিতে হয় তাহলে আপনি কিন্তু প্রাথমিকভাবে যদি অ্যাকিউট অবস্থা হয়, খুব জরুরি অবস্থা হয়, সেটা ইন্টারনাল মেডিসিন অথবা অর্থোপেডিক্স নিতে পারবেন। বেসিক্যালি যদি আপনার পেন, রিজিওনাল পেন, যেমন ব্যাক পেন, নেক পেন, হাঁটুতে ব্যথা এবং আর্থারাইটিস, এগুলো যদি হয় তাহলে আপনাকে হয় ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ দেখাতে হবে অথবা কিন্তু রিউমাটোলজিস্ট দেখাতে হবে। এটাই কিন্তু আমাদের জন্য বেস্ট হবে, রোগীদের জন্য সবচেয়ে ভালো হবে। এই দুই বিশেষজ্ঞ যদি আপনি দেখাতে পারেন প্রাথমিক অবস্থাতে। এবং আমি মানে আমাদের যারা রিমোট অঞ্চলের যেসব রোগীরা আছেন, যারা গ্রামে থাকেন অথবা যে উপজেলায় থাকেন, তাদের জন্য বলবো যে অন্তত তারা যেন একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এমবিবিএস ডাক্তারের কাছে যেন তারা দ্বারস্থ হন, যে প্রাথমিক যে চিকিৎসাটা বা ডায়াগনোসিসটা যেন তাদের যথাসময়ে হয় এবং চিকিৎসাটা যেন শুরু করা যায়। এটা উচিত। এটা যেহেতু আমরা সায়েন্স বিশ্বাস করছি, বিজ্ঞানকে বিশ্বাস করছি, বিজ্ঞান নিয়ে আমাদের যেমন আমরা চলছি, বিজ্ঞান ডিপেন্ড করে চলছি। এই মোবাইল, এই টেলিফোন, এই টিভি, সবই তো বিজ্ঞানের। মানে অন্ততপক্ষে যে ফার্মেসি থেকে নিজেরা পেইন কিলার কিনে না খেয়ে একজন এমবিবিএস চিকিৎসকের যেন উনি গাইডলাইন দিতে পারবেন, কারণ ওই ডাক্তার সবই জানে। ফিফথ ইয়ারে উনি সবাই পড়েছেন, একটা এমবিবিএস ডাক্তার সবই জানে, অন্তত বলে দিতে পারবেন যে কাকা যেতে হবে, কোন বিশেষজ্ঞ গেলে আপনি চিকিৎসা সঠিক পাবেন, এই গাইডলাইনটা উনি দিতে পারবে। সুতরাং আমি মনে করি দেশের জনগণ, যারা প্রবণ জনগণ, যারা এখনও বুঝতে পারেন না, তারা এইসব ব্যথা বেদনা হলে বাড়িতে বসে না থেকে, যেহেতু ব্যথা একবার বেশি হলে কিন্তু এটা কমানো কঠিন, বা ক্রনিক হয়ে গেলে 12 সপ্তাহ বেশি হলে কিন্তু এটা কমানো কঠিন, ভালো করাও কঠিন। প্রাথমিক চিকিৎসা করতে পারলে কি এটা কমপ্লিটলি ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এখন একটু চিকিৎসা নিয়ে জানতে চাইবো যে আপনাদের কাছে নেক পেইন নিয়ে আসে, কোমর ব্যথা নিয়ে আসে, অনেকে লো ব্যাক পেইন থাকে, তখন আপনারা আসলে পেশেন্টদেরকে মানে কিভাবে ট্রিটমেন্ট প্ল্যানটা করে থাকেন? হ্যাঁ, একটা ধরুন কোমর ব্যথা হলে অ্যাডাল্ট বয়স 20 বছর বা 22 বছর তার কাজ করে, ইন্ডাস্ট্রি কাজ করে, সে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার বা কোনো গার্মেন্টসে কাজ করছে বা কোনো ইন্ডাস্ট্রি কাজ করছে, তার ব্যাক পেন হচ্ছে। আমরা প্রথমে একটা হিস্ট্রি নিই যে ব্যাক পেন কেন হলো, কেন ব্যাক পেনটা হলো, কি অনেকক্ষণ দাঁড়ানোর জন্য হলো, নাকি ওয়েট লিফটিংয়ের জন্য হলো, নাকি অন্য কোনো কারণে একটা অ্যাবনর্মাল পজিশনে কাজ করতে হয়, অনেকক্ষণ টেবিলে কম্পিউটারে কাজ করতে হয়, অনেকক্ষণ বসে বসে আমাকে গার্মেন্টসে সেলাই করতে হয়। এই যে বিভিন্ন কারণ আছে, এগুলোকে আমরা হিস্ট্রি নিয়ে দেখি যে কারণটা কি তার ব্যাক পেনের। এই কারণটাকে যদি আমরা বের করতে পারি যে হ্যাঁ এটা কারণে ব্যাক পেন হতে পারে, তখন আমরা সেই অনুযায়ী তাদের যদি আমরা কিছু শারীরিক আমরা ধরুন ক্লিনিক্যাল পরীক্ষা করি, ফিজিক্যাল পরীক্ষা করার পরে প্রয়োজন হলে আমরা তখন কিছু ল্যাবরেটরি হেল্প নিতে পারি, যেমন অন্য কোনো সমস্যা আছে কি না, ইনফেকশান আছে কি না, বা অন্য কোনো সমস্যা আছে কি না। এই জন্য আমরা এক্সরে, ব্লাড টেস্ট, বা সামটাইমস আমরা অনেক গুরুতর ক্ষেত্রে অনেক ব্যথা হচ্ছে, ভালো হচ্ছে না, দিনের পর দিন ভুগছে, সেক্ষেত্রে আমরা এমআরআই বা সিটি স্ক্যান এগুলো করে থাকি। কিন্তু প্রাথমিকভাবে ডাক্তারকে সঠিক হিস্ট্রি নিয়ে
রোগীর পরীক্ষা করে রোগীর গায়ে হাত দিয়ে পরীক্ষা করে যে আমি ক্লিনিক্যাল সিমটমগুলো অ্যানালাইসিস করতে পারি বা আমরা ওকে একটা ক্লিনিক্যাল ডায়াগনোস করতে পারি, সেটা সবচেয়ে বেস্ট রোগীদের জন্য, যে অল্প পয়সায় অল্প খরচে অল্প ল্যাবরেটরি টেস্টে রোগীর রোগ নির্ণয় করা সম্ভব, ট্রিটমেন্টের প্রোগ্রেসটাও ভালো হবে। সেক্ষেত্রে আমরা তারপরে আমরা চিকিৎসা ডিজাইনটা করবো। যে কারণে হয়েছে ধরেন অনেকক্ষণ বসে থেকে অনেকক্ষণ কাজ করে, নেক বেন্ডে কাজ করে, অনেকক্ষণ বসে থেকে কাজ করে, তাদের ব্যাক পেইন হচ্ছে। তাদের ক্ষেত্রে আপনারা হয়তো বলেন যে পোস্টারটা চেঞ্জ করতে, অনেকক্ষণ বসে না থেকে হয়তো কিছু 30 মিনিট পর উঠবে, 1 মিনিট হাঁটবে, তার সারফেসটা একটু হার্ড হতে হবে, পিছনে একটা সাপোর্ট দেবে, কারণ কাজ তো ছাড়া যাবে না, কাজ তো করতে হবে, না হলে চলবে কীভাবে? কাজও করবে, আবার অ্যাট দ্য সেম টাইম বডি যে মেকানিজম বা এডিএল অ্যাক্টিভিটি বলা হয়, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, সে কিছু ফর্মুলা আছে, কিছু নিয়মকানুন আছে, সেগুলো মেনে চললে কিন্তু এগুলো কিন্তু ব্যাক পেন প্রিভেন্ট করা সম্ভব এবং ভালো করাও সম্ভব। কিন্তু আমরা এগুলো করতে পারি না, বা আমরা এই অ্যাডভাইসগুলো নিচ্ছি না, আমরা জানছি না। তার কারণে হচ্ছে কি, আমরা ব্যাক পেনগুলো আমরা এটা সহ্য করছি, বা এখানে ওখানে ওষুধ খাচ্ছি, অন্য ডাক্তারকে দেখাচ্ছি, অন্য ফিজিওথেরাপিস্ট দেখাচ্ছি, আর তাতে হয় কি, তার ব্যাক পেনটা ভালো হচ্ছে না, ক্রনিক পেন হয়ে যাচ্ছে। ক্রনিক পেন হলে কিন্তু এটা চিকিৎসা গোটা পৃথিবীতেই কিন্তু একটা ব্যয়বহুল এবং চ্যালেঞ্জ, মানে এটা ভালো করা কঠিন। সুতরাং আমার পরামর্শ হচ্ছে যে যাদের ব্যথা হচ্ছে, কাজ করছে নিয়মিত, ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক করছেন, লোড ক্যারি করছেন, ওভার অ্যাক্টিভিটিস করছেন, কম্পিউটার চালাচ্ছেন, টেবিল ডেস্ক ওয়ার্ক করছেন, সেডেন্টারি লাইফ ওয়ার্ক, তারা কিন্তু ব্যাক পেনের যত্ন নিতে হবে, নেকের যত্ন নিতে হবে, কোমরের যত্ন নিতে হবে। আপনি জানেন ইউরোপে ব্যাক পেন স্কুল আছে, কারণ ব্যাক পেন অনেক সময় নষ্ট এবং অনেক আর্থিক লস হয়। এটা যদি অ্যাকিউট ব্যাক পেন অনেক বেশি ব্যথা হয়, তাকে 3-4 দিন শুয়ে থাকতে হবে, অ্যাটলিস্ট 15 দিন তাকে হয়তো কাজ করতে পারবে না। এই যে তার সেই লস, একদিকে অফিসিয়াল লস, একদিকে ইকোনমিক লস, তাতে রাষ্ট্রের অনেক টাকা খরচ হয়ে যায়, সেভারাল বিলিয়ন টাকা খরচ হয়ে যাচ্ছে। তাহলে আমরা ইউরোপেতে ব্যাক পেন স্কুল আসছে, যাতে ব্যাক পেন না হয়, যে কাজ করবেন বসে বসে, ইন্ডাস্ট্রি ওয়ার্কার কীভাবে কাজ করবে, আমাদের মায়েরা কীভাবে কাজ করবে, আমাদের বোনেরা কীভাবে কাজ করবে, একটা প্যাটার্ন তৈরি করতে হবে। ব্যাক কেয়ার, নেক কেয়ার, কেয়ারিং স্কুল আছে ওখানে, সেই স্কুলে তাদেরকে শেখানো হয় যে ব্যাকে কীভাবে কেয়ার নিতে হবে, নেকের কীভাবে কেয়ার নিতে হবে, আবার জয়েন্টের কীভাবে কেয়ার নিতে হবে, কী ডায়েট খেতে হবে, সবগুলো কিন্তু প্ল্যান্ড সিস্টেম। যেটা সায়েন্স, তো সায়েন্সের থিওরি থাকবে, একটা থিওরি থাকবে, একটা ডকুমেন্ট থাকবে, একটা সায়েন্টিফিক ব্যাখ্যা থাকবে। এর বাইরে গেলে কিন্তু সায়েন্স হবে না। আপনার কাছে যদি জানতে চাই যে আসলে মানে ব্যাক পেইন বা এই যে বিভিন্ন পেইনের কথা আমরা বলছি, এগুলোকে প্রতিরোধ যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের জীবন ধারণ, খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? হ্যাঁ, আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের আমরা জানি যে ডেভেলপ কান্ট্রি বা মিডল ইনকাম কান্ট্রি আমরা হয়েছি, কিন্তু আমাদের সাধারণ জনগণ 80% লোক তো গ্রামে বাস করে। তারা তো এখনও কিন্তু যে চিকিৎসার পাওয়া উচিত, সেদিন ডেভেলপ চিকিৎসা কিন্তু এখন আমাদের নিউমাটোলজিস্ট নাই, অর্থোপেডিক্স বা ডাক্তাররাও অ্যাভেলেবল না, ফিজিক্যাল মেডিসিন ডাক্তাররাও কিন্তু গ্রামে অ্যাভেলেবল না এবং শহরে অ্যাভেলেবল না অনেক সিটিতে, কারণ সংখ্যা কম, স্পেসটা তৈরি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে বলছি, তারা ডায়ালিয়াতে ভুগছে, কুসংস্কার ভুগছে, তারা কিন্তু খাদ্য ঠিক খাচ্ছে না। আমার মায়েরা খাওয়ার শেষে খাচ্ছে, সবার খাওয়ার পর আমার মায়েরা বোনেরা খাচ্ছে, তাতে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে, ক্যালসিয়াম কমে যাচ্ছে, ভিটামিন ডি কমে যাচ্ছে, ম্যাগনেসিয়াম কমছে, জিঙ্ক কমে যাচ্ছে, সবগুলি তার কম পাচ্ছে। আলটিমেটলি তার একটা যে হাড়ের যে ভঙ্গুরতা তৈরি হচ্ছে, হাড়টা তার ডিজারাইজড হয়ে যাচ্ছে, হাড়টা নরম হয়ে যায়, হাড়ে ফাংশন লস হয়ে যায়, আলটিমেটলি ব্যাক পেন তৈরি হয়ে যায়। তো এগুলোকে আমরা একটা টাইম ফ্যাশনে ভালো নিউট্রিশন ডায়েট, দুধ খাওয়া, রোদে যাওয়া, একটু কিছু ব্যায়াম করা, অনেকক্ষণ বসে না থাকা, অনেকক্ষণ ওয়েট ক্যারি, অত্যন্ত বেশি ওয়েট ক্যারি না করা, এগুলো পরামর্শ দিলে সামনে ঝুঁকে যে ফরওয়ার্ড বেন্ডিং হয়ে যে কাজগুলো করতে হয়, সেগুলো অবশ্যই সাবধানতা করতে হবে এবং তার কিছু প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলো শিখতে হবে। শিখলে কিন্তু এগুলো কিন্তু আমরা ব্যাক পেন, নেক পেন বা হাঁটুর ব্যথা, এটা কিন্তু ইজিলি কিন্তু প্রিভেন্ট করতে পারি। আমরা তো একই সাথে রিহ্যাবিলিটেশন নিয়ে স্যার কাজ করছেন। রিহ্যাবিলিটেশন বলতে আসলে আপনারা কি? আমরা রোগীদের যারা পুনর্বাসন করি, মানে রিহ্যাবিলিটেশন পুনর্বাসন মানে টু মেক ফিট এগেন, যার ফিটনেস নষ্ট হয়ে গেছে, ফিটনেস ডিস্টার্ব হয়ে গেছে, কাজ করতে পারছে না, অথবা প্রচণ্ড পেন হচ্ছে, হাত পায়ে ব্যথা হচ্ছে, নড়াচড়া করতে পারছে না, তাদেরকে ফাংশনাল বা অবস্থা ফিরে আনার জন্য আমরা যে প্রসেসগুলো নিই সেটা কিন্তু রিহ্যাবিলিটেশন। সেখানে ধরেন এক্সারসাইজ আছে, এক্সারসাইজ প্রোটোকল আছে, থেরাপিউটিক্স অ্যাপ্রোচ, যেমন আমরা কিছু মেশিন দিয়ে অনেক পেন শুধু ওষুধ যাচ্ছে না, সেটাতে ধরেন কিছু মেশিনারি আমরা অ্যাপ্লিকেশন করে থাকি, এক্সারসাইজ গাইডলাইন দিয়ে থাকি, কিছু অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, যেমন কীভাবে চলতে হবে, কীভাবে বসতে হবে, কোথায় শুতে হবে, শোয়ার পর কীভাবে উঠতে হবে, এই যে পরামর্শগুলো আমরা দিয়ে থাকি, এতে কিন্তু প্রায় 90% রোগী কিন্তু ভালো হয়ে যাবে যদি আমরা সঠিকভাবে গাইডলাইন নিতে পারি যে আপনি কীভাবে চলবেন, কীভাবে বসবেন, কীভাবে ওয়েট লিফটিং করবেন, কীভাবে বিছানা থেকে উঠবেন, আপনার বিছানাটা কেমন হবে,
এই যে আমরা কমন ব্যাপারগুলো আমরা যদি বলে দিতে পারি, এই লোকরা যদি এটা ফলো করে, যারা ভুগছেন যারা ফলো করেন, এটা কিন্তু সম্ভব। কমপ্লিটলি ঘরে হয়ে যাবে, ব্যাক পেন, নেক পেন, শোল্ডার পেন, হাঁটুর ব্যথা, এটা ভালো হয়ে যাবে। কিন্তু আমরা সেই চিকিৎসাগুলো পাই না, অথবা পরামর্শগুলো পাচ্ছি না, অথবা সচেতন আমরা হচ্ছি না, অ্যাডভাইসগুলো নিতে পারছি না ঠিকমতো। এই কারণে আমাদের গ্রামীণ লেভেলে দেখবেন আজকে মানুষের অনেক ব্যাক পেন, নেক পেন, আমাদের মাদের, বোনদের, আমাদের ভাইদের যারা ইন্ডাস্ট্রি কাজ করেন, গার্মেন্টসে কাজ করছেন, অনেক ইন্ডাস্ট্রি, তারা কিন্তু হচ্ছে। কিন্তু তারা আলটিমেটলি এক পর্যায়ে অনেক মানুষ কাজ ছেড়ে দেয় পেনের কারণে। যদি পেন ভালো হচ্ছে না, করতে পারছে না, তার কাজ ছেড়ে দিচ্ছে, তখন সে বেকার হয়ে যাচ্ছে। তাহলে এই আমরা যদি পরামর্শ মতো কাজ করি, সায়েন্টিফিক উপায়ে যদি চিকিৎসাটা করতে পারি, পরামর্শ দিতে পারি, এবং পরামর্শগুলো যদি আমাদের রোগীরা মেনে চলে, তাহলে কিন্তু ব্যাক পেনও হবে না, নেক পেনও হবে না, আপনার হাঁটু ব্যথা হবে না, আপনার শরীর সুস্থ থাকবে, হাড়গুলো সুস্থ থাকবে। এখন কেয়ার অফ দি বোনস, হাড়ের যত্ন নিতে হবে। আমরা সব মুখের যত্ন নিচ্ছি, স্কিনের যত্ন নিচ্ছি, কিন্তু হাড় তো আমাদের শরীরটাকে কিন্তু ধরে রেখেছে আমাদের হাড়। হাড়ের যত্ন নিতে হবে, কেয়ার অফ দি বোনস। এই বোনসটাকে যেটা আমরা ওই কাঠামোটা আমাদের চাচ্ছে, আমরা কাজ করছি, এই কাঠামো দ্বারা, মাংস দ্বারা কাজ করছি, মাসল পাওয়ারের দ্বারা কাজ করছি, এদেরকে যত্ন নিতে হবে। যত্ন নিয়ে কীভাবে নেব? এগুলো এক্সারসাইজ করা, একটু ব্যালেন্স ডায়েট খাওয়া, একটু সূর্যের মধ্যে যেতে হবে, একটু ভিটামিন ক্যালসিয়াম খেতে হবে, একটু ম্যাগনেসিয়াম খেতে হবে। এইগুলোই কিছু মেনে চললেন না, তাহলে ব্যাক পেন, নেক পেনগুলো প্রিভেন্ট করা বা প্রতিরোধ করা সম্ভব। এবং সার্বিকভাবে আসলে আমরা একটা সুস্থ জাতিও গড়ে তুলতে পারি। আপনি যে কথাগুলো বললেন যে একটা ছোট্ট শিশু যখন বেড়ে ওঠে, তার যখন গ্রোয়িং এজ থাকে, তখন থেকেই যদি তার মধ্যে এই প্র্যাকটিসগুলো দেওয়া যায়, সেক্ষেত্রে একটা সে সুস্থ অ্যাডাল্ট হিসেবে সে বেড়ে উঠবে। হ্যাঁ, এই ইউরোপে এই মডেলটা আছে। ইউরোপে তো স্কুলে আছে, বাচ্চাদেরকে সমস্ত স্কুলেই শেখানো হয় যে প্রথম থেকেই, যে বুঝছে বাচ্চা 6 বছর, 8 বছর, 10 বছর, ক্লাস 2, 3, 4 এই লেভেলে পড়ছে, তাই কিন্তু ব্যাক পেন, নেক পেনে কেয়ার শেখানো হয়। তার ব্যাক স্কুল আছে, নেকের জন্য নেক স্কুল আছে, তার এইগুলো শেখানো হয় যে কীভাবে যত্ন নিতে হবে, যাতে জিনিসটা এখন থেকে জেনে যায় যে আমার যত্নে, হাড়ের যত্ন নিতে কী হবে, কোমরের যত্ন কীভাবে নিতে হবে, আমার ঘাড়ের যত্ন কীভাবে নিতে হবে, আমার কম্পিউটার কীভাবে ইউজ করতে হবে, আমার কত কেজি ব্যাগ আমি বহন করতে পারবো। আমাদের আপনি দেখছেন আজকে বাচ্চারা কত কেজি ব্যাগ, 8 কেজি, 10 কেজি, 15 কেজি ব্যাগ তারা ওয়েট করছে। তাদের হচ্ছে কি নেক পেন হচ্ছে, ব্যাক পেন হচ্ছে, তাদের স্পাইনটা বাঁকা হয়ে যাচ্ছে, স্কোলিসিস হচ্ছে, শুধুমাত্র আমাদের এইসব না জানার কারণে। কিন্তু ইউরোপে বা উন্নত দেশে কিন্তু তাদের এইসব স্কুল আছে, স্কুল থেকেই শেখানো হয় যাতে ওই লোকটা যার জীবনে ব্যাক পেন না হয়, নেক পেন না হয়, কোমর ব্যথা না হয়, হাঁটু ব্যথা না হয়, হাড়টা সুস্থ থাকে, তাহলে সে ফাংশনালি চর্চাটা তার ছোটবেলা থেকেই শুরু হয়। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সার্বিকভাবে আপনার কাছ থেকে আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম। আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।